সেদিন খালা যখন আমার হাত ধরে ফিসফিস করে বললেন, আরিফ, এই পরিবারের একটা বড় গোপন রহস্য আছে যা সাদিয়ার জীবনকে আটকে রেখেছে, আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। তার বলা প্রতিটি শব্দ আমার হৃদয়ে গভীর রেখাপাত করেছিল। আমি জানতাম না এই একটা কথা আমার ভালোবাসার গল্পকে এমন এক অপ্রত্যাশিত মোড় দেবে যা আমার জীবনের প্রতিটা ধারণাকে বদলে দেবে। সাদিয়ার সাথে আমার সম্পর্ক যেন এক নতুন আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছিল। মায়া ব্লগসের সকল শ্রোতাদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটি এমন এক ভালোবাসার উপাখ্যান যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। হেডফোন পরে নিন আর ডুব দিন এক অসাধারণ প্রেমের গল্পে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন গল্প এলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি আরিফ, ঢাকার এক কর্মব্যস্ত তরুণ। মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমার চাকরি। স্বপ্ন ছিল নিজের একটা ছোট বাসা, একটা স্থিতিশীল জীবন। ভালোবাসার ব্যাপারে আমার ধারণা ছিল বেশ প্রচলিত, একটা ভালো মেয়ে, পরিবারের সম্মতিতে বিয়ে, ব্যাস। কিন্তু জীবনের সব হিসেব যে এক নিমিষেই পাল্টে যেতে পারে তা আমি সাদিয়ার সাথে দেখা হবার আগে পর্যন্ত বুঝিনি। আমার খালাতো বোনের বিয়েতে চিটাগাং গিয়েছিলাম। সে এক এলাহি কাণ্ড। পুরো বাড়ির লোকে লোকারণ্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এক উৎসবের মেলা। সেখানেই সাদিয়াকে প্রথম দেখি। সে ছিল আমার খালার দূর সম্পর্কের এক আত্মীয়ের মেয়ে। প্রথম দেখাতেই সাদিয়াকে আমার ৮-১০টা সাধারণ মেয়ের মতো মনে হয়নি। সে ছিল চুপচাপ, শান্ত। তার চোখে ছিল এক গভীরতা যা আমাকে প্রবলভাবে আকর্ষণ করেছিল। চিটাগাংয়ের সমুদ্রের পাড়ে তার সাথে প্রথম যখন কথা বলি, মনে হয়েছিল যেন বহু জনমের চেনা। সেদিন সন্ধ্যায় সৈকতে হাঁটতে হাঁটতে সে বলেছিল, সমুদ্রের ঢেউগুলো দেখুন আরিফ ভাই, ওরা সব কিছুকে ছুঁয়ে যায়, আবার ফিরেও আসে, কিন্তু কিছু স্মৃতি চিরকাল থেকে যায়, যেমন এই বালুকণাগুলো। তার কথাগুলো কেমন যেন একটা বিষণ্ণতা মাখানো ছিল, যা আমার কৌতূহল আরও বাড়িয়ে তুলেছিল। বিয়ের অনুষ্ঠানেই আমাদের কয়েকবার দেখা হয়। সে হাসলে তার গালে টোল পড়ত, যা আমার চোখ এড়ায়নি। আমি মুগ্ধ হয়ে দেখতাম তার প্রতিটি অভিব্যক্তি। তার সাথে কথা বলতে আমার ভালো লাগতো। সে খুব বেশি কথা বলতো না, কিন্তু যখন বলতো তখন তার প্রতিটি শব্দে একটা গভীর চিন্তাভাবনার ছাপ থাকতো। বিয়ের পর যখন সবাই ঢাকার উদ্দেশ্যে ফিরছিলাম, মনে হচ্ছিল চিটাগাংয়ে যেন আমার একটা অংশ ফেলে আসছি। সাদিয়াও আমাদের সাথেই ঢাকায় ফিরেছিল, কারণ তার বাবা মা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা এখন ঢাকায় বসবাস করবেন। এই খবরটা আমার জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছিল। এরপর ঢাকায় আমাদের দেখা সাক্ষাৎ বাড়তে থাকে। প্রথম দিকে আমরা বন্ধু হিসেবেই মেলামেশা করতাম। কফি শপ, বইমেলা, রিকশায় করে পুরান ঢাকার অলিগলি ঘুরে বেড়ানো, আমাদের দিনগুলো যেন এক অন্যরকম জাদু দিয়ে ভরা ছিল। আমি তার ভেতরকার নীরবতা ভাঙতে চেষ্টা করতাম। ধীরে ধীরে সে আমার কাছে আরও বেশি উন্মুক্ত হতে শুরু করে। সে আমাকে তার ছোটবেলার গল্প শোনাতো, তার স্বপ্নের কথা বলতো, তার ভয়গুলোর কথা বলতো। আমি মুগ্ধ হয়ে শুনতাম। তার মনের গভীরে যেন এক অজানা দুঃখ লুকিয়েছিল, যা আমি অনুভব করতে পারতাম, কিন্তু কারণটা বুঝতাম না। সে বলতো, আরিফ, আমার পরিবারটা একটু অন্যরকম, অনেক কিছু আছে যা তুমি হয়তো বুঝবে না। আমি তাকে আশ্বস্ত করতাম, সাদিয়া, আমি তোমার সবটুকু বুঝতে চাই, তোমার সব দুঃখ, সব আনন্দ আমার সাথে ভাগ করে নাও। আমাদের সম্পর্কটা যে শুধু বন্ধুত্বের গণ্ডিতে আটকে নেই তা আমরা দুজনেই অনুভব করতাম। আমার প্রতিটি নিঃশ্বাসে যেন সাদিয়ার নাম লেখা ছিল। তার অনুপস্থিতি আমাকে অস্থির করে তুলত। তার এক ঝলক হাসি আমার সারা দিনের ক্লান্তি ভুলিয়ে দিত। একদিন সন্ধ্যায় রিকশায় করে ফিরছিলাম। হঠাৎ বৃষ্টি নেমেছিল। আমরা এক পুরনো ছাদের নিচে আশ্রয় নিয়েছিলাম। বৃষ্টির শব্দে চারপাশ নিস্তব্ধ। আমি তার হাত ধরেছিলাম। সে আমার চোখের দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল ভালোবাসার এক গভীর সমুদ্র। সেই মুহূর্তে আমি আর কোনো দ্বিধা রাখিনি। আমি বলেছিলাম, সাদিয়া, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সাথে বাকি জীবনটা কাটাতে চাই। তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছিল। সে নিঃশব্দে আমার বুকে মাথা রেখেছিল। সেদিন যেন আমাদের দুই আত্মার মিলন হয়েছিল। আমাদের ভালোবাসার গল্পটা যখন গভীর থেকে গভীরতর হচ্ছিল, তখন আমি সিদ্ধান্ত নিলাম সাদিয়ার বাবা মায়ের সাথে কথা বলবো। তাদের অনুমতি নিয়ে সাদিয়াকে আমার জীবনসঙ্গিনী করতে চাই।
আমি আমার বাবা মায়ের সাথে কথা বলেছিলাম, তারাও সাদিয়াকে খুব পছন্দ করতেন, তাই সব ঠিকঠাক মনে হচ্ছিল। কিন্তু যখন সাদিয়ার বাবা মা অর্থাৎ রহিম আঙ্কেল আর ফরিদা আন্টির সাথে দেখা করতে গেলাম, তখন এক অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হলাম। তারা খুব স্পষ্ট করে কিছু না বললেও তাদের চোখে মুখে এক গভীর উদ্বেগ আর অস্বস্তি লক্ষ্য করলাম। রহিম আঙ্কেল বললেন, আরিফ বাবা, তুমি খুব ভালো ছেলে, কিন্তু সাদিয়ার ব্যাপারটা একটু জটিল। আমরা চাই না তোমাদের জীবনে কোনো সমস্যা আসুক। ফরিদা আন্টি শুধু কাঁদছিলেন। তাদের কথাগুলো ছিল ধোঁয়াশাচ্ছন্ন, কিন্তু তাদের অভিব্যক্তি দেখে আমার মন খারাপ হয়ে গেল। সাদিয়াও যেন এই ব্যাপারে তাদের পক্ষ নিয়েছিল। সে বলেছিল, আরিফ, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমার জীবনের কিছু জটিলতা আছে যা হয়তো তুমি মেনে নিতে পারবে না। তার চোখে ছিল এক গভীর বেদনা। আমি বিভ্রান্ত হয়ে পড়লাম। আমাদের ভালোবাসার মাঝখানে এমন কী বাধা থাকতে পারে যা আমার বাবা মাও মেনে নিতে পারবেন না? সাদিয়া কেন এমন কথা বলছে? আমি কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল যেন এক অদৃশ্য দেয়াল আমাদের ভালোবাসাকে আটকে রাখছে। এই ঘটনা আমাকে খুব চিন্তিত করে তুলল। আমি রাতে ঘুমাতে পারতাম না। সাদিয়ার উদাসীন চোখ, তার বাবা মায়ের নীরবতা, সব কিছু মিলে আমার মনে এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছিল। আমার নিজের খালা, যিনি আমার মায়ের বড় বোন, তিনি আমার এই অবস্থা লক্ষ্য করেছিলেন। তিনি খুব স্নেহময়ী মানুষ। একদিন তিনি আমাকে ডেকে পাঠালেন। আমি তার কাছে সব খুলে বললাম। সাদিয়ার প্রতি আমার ভালোবাসা, তার বাবা মায়ের অমত, সাদিয়ার নীরব বেগনা, সব কিছু। খালা মনোযোগ দিয়ে শুনলেন, তারপর আমার হাত ধরে বললেন, আরিফ, আমি জানি সাদিয়ার পরিবারের এই নীরবতার কারণ কি। এটা এমন এক গোপন রহস্য যা বছরের পর বছর ধরে তাদের বুকের মধ্যে চাপা পড়ে আছে। তারা হয়তো ভয় পাচ্ছে, এই সত্য জানলে তোমরা সাদিয়াকে হয়তো মেনে নেবে না। খালার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তিনি বললেন, এই পরিবারের একটা বড় গোপন রহস্য আছে। আমি তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। খালা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, ফরিদা মানে সাদিয়ার মা আমার খুব কাছের বান্ধবী ছিল। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ফরিদা যখন কলেজে পড়ত তখন সে তার বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠীর প্রেমে পড়েছিল। নাম ছিল তানভীর। তানভীর ছিল খুব মেধাবী, স্বপ্নবাজ এক তরুণ। তাদের ভালোবাসা ছিল রূপকথার মতো। কিন্তু তানভীরের পরিবার ছিল খুবই রক্ষণশীল। তারা এই সম্পর্ক মেনে নিতে পারছিল না। ফরিদার পরিবারও তানভীরকে মেনে নেয়নি, কারণ তাদের সামাজিক অবস্থান একটু ভিন্ন ছিল। অনেক বাধা বিপত্তির মুখেও ফরিদা আর তানভীর একে অপরকে ছাড়তে রাজি ছিল না। তারা গোপনে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, কিন্তু বিধির বিধান ছিল ভিন্ন। বিয়ের ঠিক কয়েকদিন আগে তানভীর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যায়। খালার কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। তানভীরের মৃত্যুর পর ফরিদা মানসিকভাবে ভেঙে পড়েছিল। সে ছিল অন্তঃসত্ত্বা। তানভীরের মৃত্যুর খবর পেয়ে ফরিদা যেন নিজের পৃথিবী হারিয়ে ফেলেছিল। তার পরিবার এই বিষয়টা গোপন রাখতে চেয়েছিল। তখন আমাদের সমাজে এই ধরনের ঘটনাকে খুব খারাপ চোখে দেখা হতো। ফরিদার বাবা মা সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। সেই সময় ফরিদার ছোট ভাই রহিম, যিনি এখন সাদিয়ার বাবা, তার পাশে এসে দাঁড়ায়। রহিম ছিল ফরিদার চেয়ে বয়সে বেশ ছোট, কিন্তু সে বোনকে খুব ভালোবাসত। সে সিদ্ধান্ত নেয় যে ফরিদা আর তার সন্তানকে সে সব রকমভাবে সাহায্য করবে। কিন্তু পরিবারে এমন এক কঠিন পরিস্থিতিতে ফরিদার বিয়ে না হলে সমাজের চোখে সে হে প্রতিপন্ন হবে, আর তার সন্তানের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়বে। তখন রহিম ফরিদাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এটা ছিল এক নামমাত্র বিয়ে, সামাজিক রক্ষা কবচ মাত্র। তারা স্বামী স্ত্রী হিসেবে নয়, ভাই বোন হিসেবেই জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। রহিম ফরিদার সন্তানকে নিজের সন্তান হিসেবে পরিচয় দেবে, এই ছিল তাদের চুক্তি। ফরিদা খুব কষ্টে এই প্রস্তাবে রাজি হয়েছিল, কারণ সে তার অনাগত সন্তানের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ চেয়েছিল। সাদিয়া সেই সন্তান। রহিম সাদিয়ার জন্মদাতা বাবা নন, তিনি ফরিদার ভাই। ফরিদা তার প্রথম ভালোবাসার ফল হিসেবে সাদিয়াকে জন্ম দিয়েছিল, আর রহিম তাকে নিজের সন্তান হিসেবে বুকে তুলে নিয়েছিল। খালার কথাগুলো আমার কানে যেন বোমার মতো ফাটল। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। সাদিয়ার বাবা মা রহিম আঙ্কেল আর ফরিদা আন্টি আসলে ভাই বোন, আর সাদিয়া তাদের সন্তান নয়, ফরিদা আন্টির প্রথম ভালোবাসার ফসল।
এই গোপন রহস্য বছরের পর বছর ধরে তাদের মধ্যে চাপা পড়ে আছে। আমার মনে পড়ল সাদিয়ার সেই বিষণ্ণ চোখ, তার বাবা মায়ের নীরবতা, তাদের অসম্মতি, সব কিছুর অর্থ যেন এখন পরিষ্কার হয়ে গেল। এই সত্য জেনে আমি একদিকে যেমন হতবাক, অন্যদিকে তেমনই অনুভব করলাম এক গভীর বেদনা। এই পরিবারের উপর দিয়ে কী ঝড় বয়ে গেছে। আমি খালার দিকে তাকিয়ে রইলাম। আমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সাদিয়া কি জানে এই কথা? আমি জিজ্ঞেস করলাম। খালা মাথা নাড়লেন। পুরোপুরি জানে না। সে শুধু জানে যে তার পরিবারের ইতিহাসটা একটু জটিল। তার মনে একটা প্রশ্নবোধক চিহ্ন সবসময়ই থাকে, কিন্তু পুরো সত্যটা সে জানে না। ফরিদা আর রহিম চায়নি সাদিয়া এই কঠিন সত্যটা জেনে কষ্ট পাক। তারা সাদিয়াকে সমাজের সব ধরনের সমালোচনা থেকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল। তারা জানতো এই সত্য জানলে হয়তো কোনো ছেলে সাদিয়াকে বিয়ে করতে চাইবে না, তাই তারা এই গোপনীয়তা বজায় রেখেছিল। কিন্তু এখন তুমি এসেছো আরিফ, তোমার ভালোবাসা তাদের মধ্যে নতুন আশা জাগিয়েছে। তারা ভয় পাচ্ছে সত্যটা জানলে তুমি হয়তো সাদিয়াকে ছেড়ে চলে যাবে। আমার হৃদয় এক অজানা কষ্টে ভরে উঠল। সাদিয়ার প্রতি আমার ভালোবাসা যেন আরও গভীর হলো। এই কঠিন সত্য জানার পর আমার ভালোবাসার কোনো পরিবর্তন হয়নি, বরং আমি তার প্রতি আরও বেশি সহানুভূতি অনুভব করতে লাগলাম। সে কতটা কঠিন জীবনের মধ্য দিয়ে গিয়েছে তা ভেবে আমার বুক ফেটে যাচ্ছিল। আমি সেদিনই সিদ্ধান্ত নিলাম সাদিয়ার সাথে কথা বলবো, তার বাবা মায়ের সাথেও। এই সত্য আমাদের ভালোবাসাকে দুর্বল করবে না, বরং আরও শক্তিশালী করবে। আমি সাদিয়ার কাছে গেলাম। সে আমাকে দেখে কিছুটা দ্বিধায় ছিল, কারণ সে হয়তো ভেবেছিল আমি তাদের অসম্মতিতে ভেঙে পড়েছি। আমি তার হাত ধরে বললাম, সাদিয়া, আমি সব জানি। তার চোখ বড় বড় হয়ে গেল। কি জানো আরিফ? তার কণ্ঠস্বর কেঁপে উঠল। আমি তাকে খালার বলা সব কথা খুলে বললাম। প্রতিটি শব্দ বলার সময় আমার চোখ থেকে অশ্রু ঝরছিল। আমি দেখলাম সাদিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখে ছিল অবিশ্বাস আর বেদনা। তুমি তুমি কিভাবে জানলে? সে ফিসফিস করে জিজ্ঞেস করল। খালার কাছ থেকে, আমি বললাম। সাদিয়া, আমি জানি এটা তোমার জন্য কতটা কঠিন, কিন্তু বিশ্বাস করো, এই সত্য আমার ভালোবাসাকে বিন্দুমাত্র কমায়নি, বরং আমি তোমাকে আরও বেশি ভালোবাসি। আমি তোমার পাশে থাকতে চাই, তোমার সব কষ্ট ভাগ করে নিতে চাই। সাদিয়া আমার দিকে তাকিয়েছিল এক পলক, তারপর তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। আরিফ, আমি জানতাম না, আমি শুধু কিছু অস্পষ্ট কথা শুনেছি। আমার বাবা মা সবসময় বলতো আমার একটা গভীর অতীত আছে, যা তারা আমাকে বলতে চায় না। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আমি সবসময় অনুভব করেছি আমার জীবনে যেন একটা ফাঁক আছে, কিন্তু আমি কখনো ভাবিনি এটা এতটা জটিল হবে। আমি তাকে শক্ত করে ধরে রাখলাম। তার কান্না আমার হৃদয় বিদীর্ণ করছিল, কিন্তু সেই মুহূর্তে আমাদের দুজনের হৃদয় যেন এক হয়েছিল। আমাদের ভালোবাসা যেন এক নতুন উচ্চতায় পৌঁছেছিল। এই সত্য আমাদের দুজনকেই মুক্তি দিল। পরের দিন আমি সাদিয়াকে নিয়ে তার বাবা মায়ের কাছে গেলাম। রহিম আঙ্কাল আর ফরিদা আন্টি আমাকে দেখে কিছুটা অবাক হলেন। আমি তাদের দিকে তাকিয়ে বললাম, আঙ্কেল, আন্টি, আমি সব জানি। খালার কাছ থেকে আমি আপনাদের পুরো গল্পটা শুনেছি। তারা দুজনেই যেন পাথর হয়ে গেলেন। ফরিদা আন্টি কাঁদতে শুরু করলেন। আমরা জানতাম একদিন এই সত্যটা বের হয়ে আসবে। আমরা শুধু সাদিয়ার ভালোর জন্য এই গোপনীয়তা বজায় রেখেছিলাম। আমি তাদের দিকে তাকিয়ে বললাম, আন্টি, আঙ্কেল, আপনারা যা করেছেন তা সাদিয়ার প্রতি আপনাদের অসীম ভালোবাসা থেকেই করেছেন। এই সত্য জানার পর সাদিয়ার প্রতি আমার ভালোবাসা বিন্দুমাত্র কমেনি, বরং আরও বেড়েছে। আমি সাদিয়ার পাশে থাকতে চাই, তার সব দুঃখ, সব কষ্ট ভাগ করে নিতে চাই। আমি সাদিয়াকে বিয়ে করতে চাই। আমি জানি এটা আপনাদের জন্য সহজ ছিল না, কিন্তু আমি আপনাদের দুজনেরই সম্মান করি। রহিম আঙ্কেল, আপনি সাদিয়ার জন্মদাতা বাবা না হলেও আপনি একজন মহান বাবা। আপনি ফরিদা আন্টির পাশে দাঁড়িয়েছেন, সাদিয়াকে নিজের সন্তানের মতো করে বড় করেছেন। এর চেয়ে বড় ভালোবাসা আর কি হতে পারে? আমার কথা শুনে রহিম আঙ্কেল আর ফরিদা আন্টির চোখ থেকে অশ্রু ঝরছিল। তারা একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে ছিল এক ধরনের স্বস্তি। তাদের বছরের পর বছরের বোঝা যেন নেমে গিয়েছিল। রহিম আঙ্কেল আমার হাত ধরলেন। আরিফ বাবা, তুমি সত্যিই খুব বড় মনের ছেলে।
আমরা ভেবেছিলাম এই সত্য জানলে তুমি হয়তো সাদিয়াকে মেনে নিতে পারবে না, কিন্তু তুমি আমাদের সব ধারণা পাল্টে দিয়েছ। ফরিদা আন্টি সাদিয়াকে জড়িয়ে ধরলেন। মা রে, আজ আমি সত্যিই শান্তি পেলাম। তোর জীবনটা যেন সুখের হয়। সেই দিন আমাদের ভালোবাসার গল্পটা যেন এক নতুন অধ্যায়ে প্রবেশ করল। এই আশ্চর্য ঘটনা আমার জীবনকে নতুন দিশা দিল। আমার জীবন নতুন অর্থ পেল। সাদিয়ার সাথে আমার সম্পর্ক এখন আরও গভীর, আরও শক্তিশালী। আমাদের ভালোবাসার বাঁধন এখন আরও মজবুত, কারণ আমরা একে অপরের সবটুকু জানি, সবটুকু গ্রহণ করেছি। আমাদের বিয়েতে পরিবারের সবাই আনন্দিত ছিল। রহিম আঙ্কেল আর ফরিদা আন্টি যেন নতুন করে বাঁচার প্রেরণা পেয়েছিলেন। সাদিয়াও যেন তার মনের সব ভার ছেড়ে ফেলেছিল। তার চোখে এখন আর সেই বিষণ্ণতা নেই, আছে এক ঝলমলে হাসি আর ভবিষ্যতের স্বপ্ন। আমরা এখন সুখী দম্পতি। আমাদের ছোট্ট সংসার ভালোবাসায় ভরা। মাঝে মাঝে সাদিয়া তার মায়ের পুরনো ছবিগুলো দেখে তার জন্মদাতা বাবার কথা ভাবে, কিন্তু তাতে আমাদের ভালোবাসায় কোনো চির ধরে না, বরং সেই কঠিন অতীত আমাদের আরও কাছে নিয়ে আসে। আমরা দুজনেই জানি ভালোবাসার কোনো শর্ত হয় না। ভালোবাসা শুধু দিতে জানে, গ্রহণ করতে জানে। এই গোপন রহস্য আমাদের জীবনে এসেছিল এক কঠিন পরীক্ষা হয়ে, কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাদের ভালোবাসা আজ আরও খাঁটি, আরও পবিত্র। এই ছিল আরিফ আর সাদিয়ার ভালোবাসার এক অসাধারণ গল্প। আশা করি গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর হ্যাঁ, মায়া ব্লগসের সাথে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আরও নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন।